কিন্তু তুইও না বোন, এরকম করছিস কেন? কি হয়েছে তোর? আমি তো শেষ করে দিব সবাইকে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তিরোলের বালা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বিশেষ নাম। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন। পথের পাঁচালী, অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি ও অশনি সংকেত। এছাড়াও তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প। তার এরকমই ছোট গল্পের মধ্যে তিরোলের বালাও একটি বিশেষ সৃষ্টি। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তিরোলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এই নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। মশাই, বড় গেছে, নেমে যাও। প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। উফ, কখন যে বাড়ি পৌঁছাবো ভাবুন তো। আরে এদের কাণ্ডই এরকম। আসুন না সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড় গেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পড়লে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। হ্যাঁ, ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়ি কি সমান দশা। কি যে ভুল করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই তো প্রসাদপুর। যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন, মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়ার ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা ঘন্টা হবে। 5 আগা জায়গা, শ্বশুর বাড়ি সবাই রয়েছে। তখন কি মশাই জানি, 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলাম। দেখছি যেমনই ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই স্টুপিড গাড়িগুলো। 25 কিসে? 3-25 সঙ্গে 75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে, নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জারি করি, কান্না পায় এক সময়, কান্না। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে যে কখন সেখানে পৌঁছাবো কে জানে। কামরার একটি কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছা ভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে।
আর মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুটলি হাতে ডেইলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। 2 hats, no drum, 3 spades। যখন জঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা প্রায় যায়। জঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেইলি প্যাসেঞ্জারটি জঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি একরকম খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেইলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন নাকি মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তারই ঠিক নেই। সন্ধ্যা হয়ে এলো প্রায়। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল হবে। পথও খুব একটা সুগম নয়। ট্রেন আঁটপুর এসে দাঁড়ালো। জঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গা, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় ফিরছে। তারপর আবার মাঠ। জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে রাঢ় দেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্তই খাপছাড়া ও অনুপযোগী। যাকে আমারই বা কেন সব ভাবনা। পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে বটে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি হয়। মেসমশায়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাহি টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূর বলতে পারবেন স্যার? নদী প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম,
নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে, কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠল না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞাসা করলে, ওপারে গাড়ি পাওয়া যাবে? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর বাস কিংবা ঘোড়ার গাড়ি। লোকটা বলে কি? এই অজপাড়া গায়ে ওদের জন্য মোটরের ব্যবস্থা করে রাখবে কে? তা বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব মনে হয় এখানে পাবেন না। আসলে পাড়াগা জায়গা তো, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিলে। জিজ্ঞাসা করলে, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলাম। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আসলে আমি এদেশে প্রায় নতুন, তাই ঠিকঠাক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলোপমেন্টই বটে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললাম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার স্বর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, পাগলা কালীর বালা আনতে ওর জন্য। কাল অমাবস্যা আছে, কালকে পালা পড়ার নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। তো আপনারা আসছেন কোথার থেকে? অনেক দূর থেকে স্যার, ওই ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি। এদিকের খবর কিছুই জানি না, লোকে যেমন বলেছে তেমনই শুনেছি। কি যে করি এখন, এই মেয়ের সঙ্গে বিদেশ বিভুই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের 2টি প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরো কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্য দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটলো বলে মনে করবার কোনো কারণ নেই। এই চাপাডাঙ্গাতেই কোথাও থাকা, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রিবেলা? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারোর কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ভীষণ ক্ষেপে উঠতে পারে, সে ভরসা করিনি স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি,
অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর খুব একটা বেশি নেই। খান কত বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান বিড়ি, মুড়ি মুরকি কিংবা মুদিখানার দোকান। একটা সাইকেল সারানোর দোকানও আছে বটে। একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা। ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দু একখানা চাষা ভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটাই কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদী ধার পর্যন্ত তারা যাবে, নদী পার হবার উপায় নেই গরুর গাড়ি, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, তা কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে নাকি? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আরেকটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন প্লিজ। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগিরই হয় পৌঁছানোর প্রয়োজন। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কার তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিই কি করে এই অন্ধকার রাত্রে? না না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশায়ের অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরোলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জনে এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল, দাদা, আমার শীত করছে, তোমার শীত করছে না? কি সুন্দর গলার স্বর, যেন সে তারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহারে, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো। তা সঙ্গে কিছু আছে গায়ে দেবার? যুবকটি বললে, দায়ে দেওয়ার কিছু তো এই ধরুন, মানে বৈশাখ মাস তো, তাই আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানে গায়ে দিয়ে দে। মেয়েটি আবার বললে, কি নদী এটা দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর? হে হে, আমি জানি, খুব বড় নদী, তাই না দাদা? ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2 বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়ার নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বললে, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকাটা দুলছে যে। এই ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক। দুলছে তো কি হয়েছে? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরে থাক, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাই, শামপুরের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান না, খাবার অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, দে না দে, ওকেও দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছতে যে কত রাত হবে কে জানে। কে নে। পূর্ণিমা একটা ছোট্ট পুটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা
আলুর চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। বলল, দেখ তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা, আসবার সময় কেনা হয়েছে। এই খারাপ হয়নি তো? দেখুন না একবার মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও ভাবিনি এমন একটি সন্ধ্যের কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মান্তিক অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে না দেখা হওয়াই উচিত ছিল। অন্তত একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরোল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়িটা গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবাগান, লোকের বাড়ি, ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্য দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বলল, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? কি আর কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিল হঠাৎ। বলল, ইয়ার কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে গাড়িতে তুলে নেবে। কি আর কষ্ট। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি কাউকে হাসতে দেখিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রাকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্কের মেয়ে হলে এ ধরনের হাসতো না, অন্তত এই জায়গায় ও এই অবস্থায়। হঠাৎ ওর দাদা আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে তা আমি জানি না। সুতরাং একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল পৃথিবীতে যে তার অমন সুন্দর প্রাণভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কোনো কথা বললে না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে।
বোধহয় আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে। হঠাৎ কেন জানি না ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর আর্তনাদ আমার কানে যেতেই আমি পেছনে ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দা আটা। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বললে, ধরুন ধরুন, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে, ধরুন। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যাওয়া। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব সেটাই ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে বলল, বাপরে বাপ, কামড়ে দিয়েছে, হাত কামড়ে দিয়েছে, ধরবেন না, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে সে বললে, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। তোর দাদা বললে, ওর চুলটা ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে নেবে কিন্তু, চুলটা ধরুন। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছালো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ অপ্রাকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণ ঠাউর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু শিগগিরই চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি না যান, টিপ করে আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে যে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 আন্দাজ পথ ছুটে যাবার পর একটা সরু খালের ধারে পৌঁছালাম। তার দুপারে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়াল খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি যে জিনিসটার গুরুত্ব কতটা বা এর থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আর কোনো দিকে কোনো চলা নেই কি গাড়োয়ান? না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাতের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম আমি জানি না, বোধ হয় ঘণ্টাখানেক। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন।
ব্যস্তভাবে বললাম, কি 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 হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে আছে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দ্বীপে ঢুকেছি। সন্ধ্যের একটু পরেই হবে। দেখি গোয়াল ঘরের এক পাশে একটা পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, ই কি? তারপর বাড়ির লোক এসে বলল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাঁদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোল। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলেরা, এ কি কষ্ট বলুন তো। চলুন চলুন, গরিবের বাড়ি, চলুন দুটো ডাল ভাত করে খেয়ে নেবেন। দিদি ঠাকুরানের মাথাটা যদি ভালো হতো একটু। দিদি ঠাকুরানে একেবারে লক্ষ্মীর মতো। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়ছে। এই আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, শতকারের ভাগ্যে আমাদের দুটো ভাত সেবা করে আজ যাতে শুয়ে থাকুন। কাল ভোরে আমি আমার গাড়িতে পিরল পৌঁছে দেব। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন, এমন হয়, আসুন। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্পর্ক। একবার ভাবি সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরোল চলে যেতাম। আসলে সবই নিয়তি, নিয়তি যাকে যেখানে টানে। তিরোল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? যেত না। বাড়িটা ও দেশের চলন মতো মাটির দেওয়াল বিঁচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান, উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দরজা খুলে কিন্তু বাইরের উঠানে আসা যায় না। সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করল পূর্ণিমা। পূর্ণিমা আবার সেই আগেকার মতোই শান্ত, স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ সরল ব্যবহার দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগে এই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত প্রায় 11টা বেজে গেছে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জে হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমার এবার নতুন করে দেখবার কি আছে? আর কি কথা হলো? আর কিছু না, ওই আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই জিজ্ঞাসা করছিল। তারপর বেশ দিব্যি সহজভাবে বললে, এই আর করছিল আমার বিয়ে হয়নি। আমি বলেছিলাম এই বছর আমার বিয়ে দেবেন বলেছে বাবা। বলেই সে আমাদের পাতে ডাল না কি পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপলে। পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীর ও স্বাদ এ জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এই ধরনের 2-একটা বেফাঁস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার স্বরটা ভারী মিষ্টি, খুব
কম মেয়ের গলার স্বর এমন মিষ্টি হয়, এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। সে আমায় বলল, আপনাকে তো আমরা বড় কষ্ট দিলাম, আমাদের শয়লা দ্বীপে যাবেন কিন্তু একবার দাদা। বেশ বেশ, যাব বই কি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন, আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারি বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বলল, হ্যাঁ, আর একটা জিনিস দেখবেন, সাঁওতালদের নাচ, সে একটা দেখবার জিনিস বটে। আসুন, পুজোর সময় আসুন, ভারী খুশি হব আমরা আপনি এলে। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, দানের হাতায় তো দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট্ট কামরাটায় এবং বড় কামরাটায় আমি। এবার আমি নিজের কথাটা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল, অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না, এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলাম নিশ্চয় নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকমই কিছু। অমন হয়, আবার ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে, হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাঁতরানি শব্দের মতো। কিন্তু পরে ওই শব্দ আর শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পর ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও নয়। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। আমায় বলল, ঘুমোলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? ওর এখনো ঘুমোচ্ছে বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম, তারপর সে উঠে কোথাও একটা বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল, তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 দস্তুর মতো বেলা, খুব রোদ উঠে গিয়েছে চারিদিকে। রসিক আবার জিজ্ঞাসা করল, এরে এখনো ওঠেননি? আমি বললাম, কই না তো, ওঠেনি তো। হয়তো সারা রাত ঘুম হয়নি মনে হয়, ভোরের দিকে ঘুমিয়েছে হয়তো। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা 9টার সময় যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানলাটায় উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটা মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানালা দিয়ে চেয়ে দেখতে দ্বিধা বোধ করছিলাম, কিন্তু একবার দেখাটা প্রয়োজন। ব্যাপার কি ওদের? জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধ হয়। ঠিক বলতে পারি নে, কারণ আমারও কিছুক্ষণের জন্যে বুদ্ধির লোভ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না।
জানালা দিয়ে যা দেখলাম তা এই। প্রথমেই আমার চোখে পড়ল, ঘরে এত রক্ত কেন? চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা, পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুর হয়ে কেমন একটা অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাঁশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার কাছে গিয়ে পড়ল, সেটাও রক্তমাখা। আমার চিৎকার মনে হয় অনেক দূর থেকে শোনা গিয়েছিল। লোকজন চারিধার থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে, হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্যে একখানা বড় বটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগার রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘোরে নিদ্রায় অভিভূতা। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। বোন, এরকম করছিস কেন? কি হয়েছে তোর? আমি তো শেষ করে দিব সবাইকে। আমার যখন জ্ঞান হয় আমি তখন ঘরে ঢুকলাম। ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরও ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্কারী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্ত আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যেটুকু জানতাম খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বটি, বিছানা সব। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি, তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমলো। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম। এই ঘোর অন্ধকার রাত্রে অসহায় উন্মাদিনীর আর কি ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন কোনো লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা বাবু পর্যন্ত। শৈলাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, আবার কখনো সে ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এই নিয়ে যাতে খুব একটা গোলমাল না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে
ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার কারণে ব্যাপারটা জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেয়েছিলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়িতে নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লা দিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপর ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না যে। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে। এসব কয়েক বছর আগেকার কথা। অনেকেই বুঝতে পারেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে, জীবনের ওপর কত চিতার ছাই ছড়ানো। সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদাশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গিয়েছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন বলা বাহুল্য। এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজেই অনুমেয়। শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরলের বালা। আজকের গল্পে দাদার চরিত্রে নবীন, পূর্ণিমার চরিত্রে দিয়া, রসিকলালের চরিত্রে রাজু, গাড়োয়ানের চরিত্রে অভিরূপ, অন্যান্য সমবেত কণ্ঠে ছিল মানব, প্রিয়ম এবং সেবা। এছাড়াও আজকের গল্পের কথক, অন্যান্য চরিত্র এবং সমবেত কণ্ঠে ছিলাম আমি, সৌম্যজিৎ। আজকের গল্পের অডিও মিক্সিং এবং পোস্টার ডিজাইন করেছে আর্টওয়েবস। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে চান। প্রতিবারের মতো আগামীবারও আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।